আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। আজকে গল্প শুরু করছি বাংলা সাহিত্যিকের কিছু রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো এই গল্প। হেমেন্দ্র কুমার রায়ের কে। গল্পের সূত্রপাত আমি গোপীনাথ। উড়িষ্যায় বেড়াতে গিয়েছিলাম আমি ও রূপলাল। এদেশে সে দেশে ঘুরে এরপর ভুবনেশ্বর গিয়ে হাজির হলাম। এক দুপুরবেলায় খণ্ডগিরি ও উদয়গিরি দেখতে গিয়েছিলাম। আর যাওয়ার সময় পান্ডা সাবধান করে দিলে আমরা যেন সন্ধ্যের আগেই ফিরে আসি। তার কারণ খণ্ডগিরিতে নাকি নরখাদক বাঘের ভীষণ উপদ্রব হয়েছে। বাঘের কবলে 1 মাসের মধ্যে 5 জনার প্রাণ গেছে। এ কথা শুনে আমরা অবশ্য ভয় পেলাম না, কারণ আমাদের সঙ্গে বন্দুক ছিল। খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে দেখতে তখন বেলা পড়ে গেল, এবং বেলা পড়ার সঙ্গে সঙ্গে সারা আকাশ কালো করে ঝড় আর বৃষ্টি। তাড়াতাড়ি ছুটে এসে বাংলোর ভিতরে আশ্রয় নিলাম। বিকেল গেল, সন্ধে গেল, কিন্তু ঝড় বৃষ্টি সে থামল না। তখন বাংলোর বেড়া এসে বলল, বাবু, আজকে আপনারা এখান থেকে যাবেন কেমন করে? বেয়ারার কথা শুনে রূপলাল তখন বলল, কেন, যেমন করে এসেছি তেমন করেই যাব, অর্থাৎ 2 পায়ে ভর দিয়ে। তখন বেয়ারা ঘাড় নেড়ে বললে, আজ তা মনে হয় পারবেন না, যা জ্বর জ্বর তার উপরে শুনেছেন তো? তখন আমি তারপর, হ্যাঁ, ওই বাঘের উপদ্রবের কথা বলছো তো? সে শুনেছি। তখন বেয়ারা বললে, তবে বাবু, খালি বাঘ নয়, পেটিনের ভাইরাস এখানে। তখন রূপলাল বলল, তাহলে আজকে রাতটা আমরা এই বাংলোতেই কাটাবো। জীবনে আমরা কখনো পেতনি দেখিনি, আজ তাহলে আমরা দেখব। আর যদি পছন্দ হয় তাহলে পেতনি থেকে বিয়ে করে দেশে ফিরবো। তখন বেয়ারাটি বললে, বাবু, আপনি জানেন না তাই ঠাট্টা করছেন। আপনার তাহলে আজ এখানে থাকবেন তো? আমরা তখন বললাম, হ্যাঁ, থাকবো। তাই তাহলে বাবু, আপনাদের জন্য রান্না বান্নার আয়োজন করি যে। এই বলে সে চলে গেল। রাতও হলো, বৃষ্টি এখনো ঝরছে, ঝড় এখনো গর্জন করছে। বাংলোয় খেতে বসেছি, এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন কড়াঘাত হতে লাগলো। তখন আশ্চর্য হয়ে ভাবতে লাগলাম, এমন জায়গায় এই ঝড় রাতে দরজা ঠেলে কে? তখন বেয়ারা চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কে ওখানে? তখন বাইরে থেকে ভীত নারী কণ্ঠের সাড়া এলো, শিগগিরই দরজাটা খুলে দিন প্লিজ, নইলে প্রাণে মারা যাব। পুরে বেয়ারাটা তখন সেখানে ভয় পেয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। তখন আমি তাকে বললাম, অমন করছো কেন, যাও তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। বেয়ারা 1 পাও নড়ল না, সেমনি করেই সেখানে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। তখন রূপলাল হাসতে হাসতে তার ভয় দেখে দরজার দিকে এগিয়ে গেল। তখন বেয়ারা ছুটে গিয়ে দরজার দিকে পিট করে তখন রামলালকে বলতে লাগলো, পায়ে পড়ি বাবু, দরজা খুলবেন না বাবু, ও মানুষ নয় বাবু, ও মানুষ নয়। তখন রূপলাল হেসে বলল, বলেছি তো আমি পেতনি বিয়ে করতে চাই। ও যদি মানুষ না হয় তবেই আমি বেশি খুশি হব। বাইরে থেকে আবার আর্তনাদ শোনা গেল, বাঘ বাঘ, রক্ষে করো আমায়, রক্ষে করো বাঘ। তখন রূপলাল আর বাধা মানল না। তখন বেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে এক টানে সে তখন দরজার খিলটা খুলে দিল। একটা ঝোড়ো হাওয়া ঠেলে দরজা ঠেলে তাড়াতাড়ি প্রবেশ করল একটি স্ত্রী মূর্তি। তাকে ভালো করে দেখবার আগে
বাতাসের ঝাপটে ঘরের আলোটা গেল নিভে। পেয়ারা হাউ মাউ করে চেঁচিয়ে কেঁদে উঠল। সেই অন্ধকার রাত, সেই ঝড় বৃষ্টি পরিস্থিতি, সেই পার্বত্যের অরণ্যের ঘন ঘন দীর্ঘশ্বাস, সেই অভাবিত অজানা নারী মূর্তি, আকস্মিক আবির্ভাব এবং আলোহীন ঘরের ভেতরে পেয়ারার সেই কান্না, এই সমস্ত মিলে চারিদিকে কেমন একটা ছমছমে অস্বাভাবিক ভাব একটা সৃষ্টি করেছে। আমি ব্যস্ত হয়ে বললাম, রূপলাল, শিগগিরই দরজাটা বন্ধ করো। আর আমি আবার আলোটা জ্বেলে নিই। রূপলাল দরজায় খিল তুলে দিল, আর আমি আলোটা আবার জ্বাললাম। কৌতূহলী চোখ ফিরে দেখলাম ঘরের কোণে দাঁড়িয়ে একটি অসীম রূপসী মেয়ে ভয়ে ঠক ঠক করে কাঁদছে। তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ, কাঁধ ও বুকের ওপর এসে পড়েছে এবং তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে। আনুমানিক মেয়েটির বয়স হবে 18 কি 19। ঘরের আরেক দিকে মেঝের ওপর উবু হয়ে বসে হাতে মুখ ঢেকে উড়ে বেহারাটা তখনও ফুপিয়ে কাঁদছিল। মেয়েটি তখন আশ্চর্যভাবে জিজ্ঞাসা করলো, ওই কি ওরকম ভাবে কাঁদছে কেন? তখন রূপলাল বলল, ওর ওর ধারণা আপনি আপনি আস্ত একটি পেতনি। মেয়েটি চমকে উঠল, তারপর মুখের ওপর থেকে গোছা চুলখানি সরিয়ে বলল, আমায় কি পেতনির মতন দেখতে? কিন্তু সে কথা থাক, বড় বিপদ থেকে আপনারা আমাকে উদ্ধার করেছেন। তার বিপদের রহস্য হচ্ছে এই, সে খণ্ডগিরি দেখতে এসেছে, কিন্তু এই হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে তখন সে একটা গুহার ভেতরে ঢুকেই আত্মরক্ষা করছিল। হয়তো সে গুহাতেই রাতটা কাটিয়ে দিত, কিন্তু গুহার কাছেই বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয়ে সে এইখানে পালিয়ে এসেছে। রূপলাল নিজের স্ত্রীকে চাদরখানা খুলে মেয়েটির হাতে দিল। আপনার কাপড় চোপড় তো সব ভিজে দেখছি, পাশের ঘরে গিয়ে কাপড়গুলো সেরে এই চাদরখানা ব্যবহার করতে পারেন। তবে কিন্তু আজ রাতে খাবেন কি? কারণ আমাদের তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এটি পাশের ঘরে যেতে যেতে বলল, এক রাত না খেলে কেউ মরে না। তখন আমি ও রূপলাল আলোর শিখাটা একটু কমিয়ে দিয়ে দুজনে শুয়ে পড়লাম। বন্দুকটাকেও শুয়ে রাখলাম ঠিক আমাদের দুজনের মাঝখানে। শুয়ে শুয়ে শুনতে লাগলাম বন জঙ্গলের উপরে পাহাড়ের বৃষ্টির অশ্রান্ত শব্দ। রূপলাল আমার কানের কাছে মুখ এনে বলল, আচ্ছা ভাই, ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু উদ্ভব মনে হলো না? তখন আমি বললাম, কেন? তখন রূপলাল বলল, ও মেয়েটি কে? ওর কি কোনো অভিভাবক নেই? অত বড় মেয়েকে কি কেউ একলাই বিদেশে ছাড়ে? ওর মাথায় সিঁদুর নেই, গায়ে একখানা গয়না নেই, সবই যেন কিরকম রহস্যময়। হ্যাঁ, আমি তখন পাশ ফিরে শুয়ে বললাম, ওইসব বাজে কথা ভেবে এখন সময় নষ্ট না করাই ভালো। মেয়েটা নিয়ে চিন্তা ভাবনা করতে লাগবো, আমি ততক্ষণে একটু ঘুমিয়ে নি। আমার বহুত ঘুম পাচ্ছে রে, আমি ঘুমিয়ে নি, তুমি ওই নিয়ে একটু চিন্তা ভাবনা করো। আমার যখন বেশ তন্দ্রা এসেছে তখন শুনতে পেলাম রূপলাল আপন মনে বলছে, ওই সুন্দরী মেয়ে, কিন্তু তার চোখ দুটো খুব তীক্ষ্ণ। ওর চোখ দুটো যেন নিজের চোখ নয়।
যেন কোনো হিংস্র জন্তুর চোখ। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ কিরকম একটা অস্বস্তি ভাব। আমি তখন ধর্মর করে জেগে উঠলাম। তারপর চোখ খুলে যে দৃশ্য দেখলাম, সারা জীবনে কোনোদিন তা ভুলতে পারবো না। এ ঘর থেকে পাশের ঘরে যাবার দরজার দিকে পিছন করে মাটির উপরে স্থিরভাবে বসে আছে প্রকাণ্ড একটা বাঘ। আমার বুকের গতি হঠাৎ যেন থেমে গেল। অত্যন্ত আড়ষ্টভাবে স্তম্ভিত চোখ দিকে তাকিয়ে রইলাম, আর সেও তাকিয়ে রইল আমার দিকে। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। ইতিমধ্যেই আস্তে আস্তে হাত সরিয়ে বন্দুকটাকে চেপে ধরলাম। বাঘটা তখন আস্তে আস্তে উঠে দাঁড়ালো, তারপর হঠাৎ হিট হয়ে পড়ল লাফ মারবার জন্য। তখন চোখের নিমেষে আমিও বন্দুকটাকে নিয়ে উঠে বসলাম এবং তাকে লক্ষ্য করে গুলি ছুড়লাম। একটা উল্টো দিকবাজি দিয়ে বাঘটা পাশ ঘরে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। তখন স্ত্রীকণ্ঠে পার পার ভীষণ আর্তনাদ, তড়াম করে একটা দরজা খোলার শব্দ, দ্রুত পায়ের আওয়াজ, তারপর সব আবার স্তব্ধ। বন্দুক হাতে করে অভিভূতর মতো বিছানার উপর বসে রইলাম। রূপলাল জেগে বিছানার উপর থেকে লাফিয়ে পড়ে উন্মাদের মতন উঠে বসে পড়ল। কে চাচালো ওরকম করে? হ্যাঁ, বন্দুক ছিল কে? হ্যাঁ, আমি বললাম, বাঘ 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 বাঘ। এখন ও ঘরে গিয়ে ঢুকেছে, এখন ও ঘরে সেই মেয়েটা চিৎকার করছে, সর্বনাশ, বাঘ বোধহয় তাকেই ধরেছে। বলতে বলতে রূপলাল প্রচণ্ড গতিতে গিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলো। আমিও বন্দুক আর লণ্ঠনটা নিয়ে তার সাথে ছুটলাম, কিন্তু পাশের ঘরে কেউ, খালি একটা খোলা দরজা দিয়ে হু হু করে ঝোড়ো হাওয়া। রূপলাল বেদনা ভরা স্বরে বলল, আর কোনো আশা নেই, অবাধে শেষটায় সেই বাঘের কবলে গিয়ে পড়ল। কিন্তু বাঘ এখানে এলো কেমন করে? রূপলালের কথার কোনো জবাব আমি দিলাম। আমি তখন আর একটা ব্যাপার সবিষয়ে লক্ষ্য করছিলাম। ঘরের ভেতরে একটানা রক্তের রেখা বাইরের দিকে সোজা চলে গেছে। পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ, মানুষের পা। সবিস্ময়ে বললাম, দেখো দেখো রূপলাল, দেখো কি আশ্চর্য ব্যাপার। রূপলাল অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। তারপর থেমে থেমে ধীরে ধীরে বলল, এত রক্ত, কিন্তু একটাও বাঘের পায়ের ছাপ নেই কেন? এ পায়ের দাগগুলো দেখে মনে হয় যেন কোনো একটা মানুষের একখানা পা আহত হয়েছে, আর সেই আহত পায়ে রক্ত ছড়াতে ছড়াতে সে ঘর থেকে হেঁটে বাইরে বেরিয়ে গেছে। বাঘ যদি সে মেয়েটিকে ধরে নিয়ে যেত, তাহলে তাকে মুখে টেনে হিচড়ে নিয়ে যেত, তাহলে এখানে কখনোই এমন পায়ের ছাপ পড়তো না। তখন সেই রক্তের দাগ ধরে আমরা বাইরে বেরিয়ে গেল। এবারে দেখলাম কাদার উপর দিয়ে একজোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গেছে। রূপলাল তখন মাথা নেড়ে বলল, ও, তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো নিশ্চয়ই। সে মেয়েটি আবার পালিয়েছে, বাঘটাকে এখানে কিছুই আসেনি। আমি তখন দৃঢ়স্বরে বললাম, আমি নিজের চোখে বাঘ দেখেছি রূপলাল, নিজের হাতে গুলি পর্যন্ত করেছি, আর সে নিশ্চয়ই আহত হয়েছে। তখন রূপলাল বলল,
তোমার গুলিতে কি বাঘটি পাখি হয়ে ডানা আকাশে উড়ে গেল? দরজার সামনে এই কাদামাটি, কিন্তু এখানে বাঘের ছাপ কোথায়? ঘরের ভেতরে মেয়েটি ছিল, কেবল সেই যে বেরিয়ে গেছে তারই পায়ের ছাপ স্পষ্ট চিহ্ন কাদার উপর রয়েছে। কোনো বাঘ ঘরের থেকে বেরোয়নি। আমার মনে হচ্ছে তোমার গুলিতেই সেই মেয়েটি আহত হয়ে পালিয়ে গেছে। হঠাৎ একটি বিচিত্র সেই সম্ভাবনা আমার মাথার উপর জেগে উঠল। তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে ঘরের ভেতরে এনে সজোরে দরজাটা বন্ধ করে দিয়ে সভয়ে আমি বললাম, রূপলাল, পৃথিবীর সমস্ত দেশেরই একটা বিশ্বাস আছে, কোনো বাঘ নাকি আসলে বাঘ নয়। রূপলাল, আজ রাতেই যে স্ত্রী লোকটা এসেছিল এখানে, সে কে? গুলি করলাম বাঘকে আর চিৎকার করলে একটা স্ত্রী লোক, এর মানে কি? সে কে? হ্যাঁ, সে কে রূপলাল? হ্যাঁ, সে কে? তখন রূপলাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল। অনেকক্ষণ পরে তখন সে বলল, তুমি কি বলতে চাও? তাহলে সেই উড়ে বেয়ারাটার কথাই কি সত্যি? এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কে। অসংখ্য ধন্যবাদ গল্পটি সম্পূর্ণ শোনার জন্য। এবং যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে। এবং যদি গল্পটি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কে এবং গল্পের সূত্রপাত আমি গোপীনাথ। আজকের জন্য এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।